প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৭৪। লিখেছেন DRM সোহাগ। সঙ্গে আমি আছি মাহি। মেয়ে তো সবার আগে আমার, কিন্তু মেয়ে দেখি মাকে পেয়ে বাবাকে ভুলে যাচ্ছে। তারেক নেওয়াজের কথায় মাইরা হেসে ফেলল। শাশুড়িকে ছেড়ে শ্বশুরের সামনে গিয়ে বলে, বাবা আমার মনে হচ্ছে একটু আপনি হিংসুটে হয়ে গিয়েছেন। তারেক নেওয়াজ হেসে মাইরার মাথায় হাত দিয়ে বলে, মেয়ের জন্য একটু আধটু হওয়াই যায়। মাইরা আবারও হাসলো। তারেক নেওয়াজ মৃদু স্বরে বলে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও আম্মু, পরে কথা হবে। মাইরা মাথা নেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে ইরফান ঝট করে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চোখ বড় বড় করে বলে, আরে কি করছেন, নামায়। শুদ্ধ আয়েশ করে সোফায় বসে হেসে বলে, মামা জানো, মুরগিকে খপ করে ধরাই শেয়ালের কাজ। তারেক নেওয়াজ বোধহয় শুদ্ধর কথা বুঝেছে। এই বাঁদর ছেলেকে কে না চেনে। তবে কিছু বলল না, শুধু একটু হাসলো। মায়েরার প্রতি ইরফানের এই কেয়ার তার জীবনে অনেক বড় কিছু পাওয়া মনে হয়। মায়েরা ইরফানের বুকে একটা কিল দিয়ে বলে, অসভ্য লোক, নামান বলছি। ইরফান ভাবলেশীনভাবে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে গম্ভীর স্বরে বলেন, নো। মায়েরা হতাশা নিঃশ্বাস ফেলে। এমনিতেও তার শরীর দুর্বল লাগছে খুব, তাই বলে সবার সামনে কোলে নিতে হবে? এই লোকটা জীবনেও ভালো হবে না। মায়েরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমিয়েছিল। মাত্র ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে ইরফানকে দেখল না। বেড থেকে নেমে বাইরে দৃষ্টি দিলে দেখল বিকাল গড়িয়েছে, সন্ধ্যা নামবে ভাব। মায়েরা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে ঘর থেকে বের হয়। সিঁড়ি বেয়ে নিচে নামলে ইনায়ের ঘর থেকে ইনায়ের কথা শুনতে পেয়ে মায়েরা দ্রুত ইনায়ের ঘরে যায়। ইনায়া ফোনে কথা বলছিল। মায়েরাকে দেখে ফোনে আরেকটু কথা বলে ফোন রেখে দেয়। মায়েরা এগিয়ে গিয়ে ইনায়ের পাশে বেডের উপর পা তুলে বসে, জড়িয়ে ধরে এসে বলে, আপু কখন আসলে এই বাড়ি? ইনায়া মায়েরার পিঠে হাত দিয়ে বলে, কিছুক্ষণ আগেই এসেছি, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। মায়েরা ইনায়াকে ছেড়ে বলে, আপু তোমাকে অনেক অনেক অভিনন্দন। বাচ্চাটা কবে বের হবে? মায়েরার প্রথম কথা ইনা একটু লজ্জা একটু পেলেও মায়েরার বাচ্চামি কথা হেসে ফেলে। মায়েরা উৎফুল্ল কণ্ঠে বলে, আমি খালা হওয়ার জন্য খুবই এক্সাইটেড। সরি বন্ধুরা, একটু ঠান্ডা লেগে গেছে বলে একটু প্রবলেম হচ্ছে। ইনায়া হেসে, আমি খালা হওয়ার জন্য খুবই এক্সাইটেড। ইনায়া হেসে বলে, কিন্তু তুমি তো মামি হবে। মায়েরা মুখ ফুলিয়ে বলে, ও হ্যাঁ, খালা মামি দুটোই হব। তোমার বোন হই না আমি? সেদিক থেকে আমি আগে খালা, তারপর তোমার ভাইয়ের জন্য মামি হয়ে যাব। ইনায়া হাসলো মায়েরার কথা শুনে। মায়েরার হঠাৎই পাশের টেবিলে একটা ওয়ালমেটের মতো কিছু চোখে পড়লে হাত বাড়িয়ে সেটি হাতে নেয়। শক্ত কাগজের উপর অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। চারিদিকে গাছপালা, উঁচু উঁচু পাহাড়, কিছু পাহাড়ের গা ঘেঁষে বেয়ে ঝর্ণা বেয়ে নেমেছে। মায়েরার অবাক হয়ে বলে, ওয়াও কি সুন্দর, এটা কোন জায়গা আপু? মনে হচ্ছে কেউ ক্যামেরা দিয়ে ফটো তুলেছে। ইনায়া হেসে বলে, কোন জায়গা আমি তো নিজেও জানি না, আর এটা ক্যামেরা পিক নয়। মায়েরা অবাক হয়ে বলে, তাহলে কি? ইনায়া হেসে বলে, ভাইয়ার হাতে আঁকানো, অনেক আগে এঁকেছিল, আমি তুলে রেখেছিলাম, আজ বের করেছি, বাধাই করে এনে নিয়ে যাব। মায়েরা বিস্ময় চোখে তাকায় ইনার দিকে, গালে হাত দিয়ে বলে, কি এত সুন্দর আঁকার হাত, আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা হাতে আঁকানো। ইনায়া হেসে বলে, ভাইয়ার আঁকার হাত ছোটবেলা থেকেই ভালো, অনেক আগে টুকটাক কেমন আঁকতো, আমি জেদ করেও কিছু কিছু এঁকে নিতাম। মায়েরা গালে হাত দিয়ে দৃশ্যটির দিকে তাকিয়ে বলে, তোমার ভাইয়ার কত গুণ, আমি তো পুরাই ফিদা হয়ে গেলাম গো। মায়েরার কথা শুনে ইনায়া হেসে বলে, তোমারই বর, যত খুশি ফিদা হও। মায়েরা একটু লজ্জা পেল, তবে কিছু বলল না, মৃদু হাসলো। মায়েরা ইনায়ের ঘর থেকে এসে মাগরিবের নামাজ পড়ে নেয়। এরপর বেডের উপর গিয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। ইরফান কোথায় গিয়েছে? ঘুম থেকে ওঠার পর থেকে দেখছে না। মায়েরার ভালো লাগছে না। হঠাৎই তার চোখে পড়ে ইরফানের সেই ভেতরের ঘরের দরজা বেশ অনেকটা খোলা। মায়েরা
চোখ দুটো চকচক করে ওঠে। এই ঘরে কি আছে তার দেখার অনেক ইচ্ছা। আজ সুযোগ পেয়েছে। দ্রুত বেড থেকে নেমে ঘরটির সামনে দাঁড়ায়। দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দিলে ঘরটি অন্ধকার লাগলো, তবে একেবারে অন্ধকার নয়। ডিম লাইট জ্বালানো হয়তো। মাইরা মাথা নিচু করে দেখে দেখে ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর মাথা উঁচু করে সামনে তাকালে জোরে সোরে এক চিৎকার দেয়। ইরফান কিছু কাজে অফিসে গিয়েছিল, মাত্র ফিরেছে। যখনই তার ঘরে প্রবেশ করেছে, বাসের রুম থেকে মাইরার চিৎকার শুনে দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। ঘরটিতে গিয়ে আগে ঘরের সবগুলো লাইট জ্বালিয়ে দেয়। মাইরা ইরফানকে দেখে দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে চোখ খিচে নেয়। ইরফান দুহাতে আগলে নেয় মাইরাকে, মৃদু স্বরে বলে, ডোন্ট ওয়ারি, আই অ্যাম হেয়ার। কথাটা বলে মাইরার মাথায় ঠোঁট ছোঁয়ায় ইরফান। ইরফান মৃদু স্বরে ডাকে, বাটফ্লাওয়ার। মাইরার শরীর মৃদু কাঁপছে। ইরফান মাইরাকে নিজের থেকে সরাতে চাইলে মাইরা নিজে ইরফানের থেকে দূরে সরে যায়। রেগে চেঁচিয়ে বলে, কি এনে রেখেছেন এই ঘরে? আমি কত ভয় পেয়েছি জানেন? ভয়ের চোটে এখনও ঠিকভাবে কথা বলতে পারছে না মাইরা। ইরফান দেখল ভয়ে মাইরার যেমন কণ্ঠ মৃদু কাঁপছে, তেমনি রেগে থাকার ফলে নাকের পাটা ফুলিয়ে রেখেছে। চোখগুলো কেমন বড় বড় করে তার দিকে চেয়ে আছে। মৃদু হাসলো ইরফান। মাইরা আরও রেগে যায়। সে এই লোকটার জন্য ভয় পেল, আর ইনি দাঁত বের করছে। ইরফান এগিয়ে গিয়ে মাইরাকে টেনে জড়িয়ে ধরে মাইরা মোচড়ামুচড়ি করে। রেগে বলে, আমি বুঝেছি আপনি আমাকে ভয় দেখানোর জন্য এখানে কিছু রেখেছেন, এর জন্য আজ দরজাও খুলে রেখেছেন। অসভ্য লোক আপনি। ইরফান ভ্রু কুচকে মাইরার দিকে চেয়ে আছে। দুহাতে মাইরাকে আর একটু শক্ত করে ধরে বলে, ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। মাইরা চোখ ছোট ছোট করে তাকায়। মানে তাকে সত্যি সত্যি ভয় দেখানোর জন্য কিছু এনে রেখেছে এই লোক? কত বড় খারাপ! তার কাছে তো জলজান্ত মানুষ লেগেছে। মাইরা রেগে আবারও কিছু বলতে গিয়ে থেমে যায়। লোকটা এই ঘরে কি রেখেছে? সব ভাবনা রেখে মাথাটা পিছন দিকে ঘুরিয়ে আবারও সামনে তাকাতে গিয়েও তাকায় না। মুহূর্তেই রাগ মিলিয়ে গিয়ে চোখে মুখে বিস্ময় ভর করে। ইরফান মাইরাকে ছেড়ে মাইরাকে উল্টো ঘুরিয়ে দাঁড় করায়। এরপর পিছন দিক থেকে দুহাতের বন্ধনীতে জড়িয়ে নিয়ে মাইরার গালের সাথে তার গাল লাগায়। চাপদারির খোঁচা লাগে মাইরার গালে, তবে মেয়েটার সে খেয়াল নেই। ইরফান আর চোখে মাইরার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকায়। হাতের বাঁধন আর একটু শক্ত করে ঠান্ডা গলায় বলে, ইউ নো বাটফ্লাওয়ার, শি ইজ মাই ফার্স্ট ওয়াইফ। মাইরা ঢোক গিলে সামনের দেওয়ালের দিকে ডান হাতের আঙুল তাক করে থেমে থেমে বলে, কিন্তু ওটা তো আমি। ইরফান সূক্ষ্ম হাসলো, সামনের দেয়ালের দিকে দৃষ্টি দেয়। মৃদু স্বরে বলে, তোমার সাথে ফার্স্ট মেট। মাইরা অবাক হয়ে তাকিয়ে থাকে। সামনের পুরো দেয়াল জুড়ে অনেক বড় একটি মেয়ের পিক। পরনে সবুজ রঙের জামা, পায়জামা, ওড়না। মেয়েটি পুকুরে পা ডুবিয়ে বসে আছে, তার মাথা নিচু। খোপা করা চুলগুলো আধখোলা হয়ে ঘাড়ে নেমেছে। মাইরার কাছে মনে হলো পুরো দেয়ালটি তার গ্রামের সেই পুকুর, যার আশেপাশে বেশ গাছপালা, আর পুকুরের পাড়ে মাইরা চুপটি করে বসে আছে। ছবিটি ডান দিক থেকে তোলা, মুখ বোঝা যাচ্ছে না, তবে মাইরা এক দেখাতেই নিজেকে চিনে নিয়েছে। এই গ্রাম, এই পুকুর সে কি করে ভুলবে? এখানে তো সে প্রায় দিনই গিয়ে বসে সকালে হাওয়া উপভোগ করত। ছবিটি এত জীবন্ত লাগছে, মাইরা কথা বলার ভাষা হারায়। দেয়ালটিতে দৃষ্টি রেখে কণ্ঠে বিস্ময় ফুটিয়ে, এটা কি আপনার ক্যামেরার? মাইরার কথার মাঝে ইরফান বলে ওঠে, ইটস হ্যান্ড পেইন্টেড। ইরফানের কথাটা শুনে মাইরা ঠিক কিভাবে অবাক হবে বুঝতে পারে না। এটা হাতে আঁকানো? মাইরা হঠাৎই মনে পড়ল ইনায়ের কথা, সাথে সেই প্রকৃতি আঁকা ছবিটি। তার মানে ইরফান তার এই পিক নিজের হাতে এঁকেছে। মাইরা অবাকের উপর অবাক হয়। দ্রুত পেছন ফিরতে নিলে পাশের দেয়ালে চোখ পড়লে মাইরা দৃষ্টি সেখানে আটকে যায়। মাঠের মাঝে মাইরা পা ছড়িয়ে বসে আছে, হাতে বাটফ্লাওয়ার। সেই ছোট্ট ছেলেটি তাকে এনে দিয়েছিল। সে সেগুলো নিয়ে মাঠের মাঝে গিয়ে বসেছিল। এটা সেই পিক। তার পাশে আরেকটা পিক, তার গ্রামের একটি গাছের নিচে মাইরা বসে আছে।
তার ব্যাক সাইড। মাইরার মনে আছে লাবিবের বাবা তার মুখের সামনে থেকে খাবার ছুঁড়ে ফেলেছিল বলে এই গাছের নিচে সে বিকেলে মন খারাপ করে বসেছিল। তার পাশে আরেকটি পিক চোখে পড়ল। এক অন্ধকারের মাঝে মাইরা দাঁড়িয়ে আছে, তার উপর হালকা আলোর ঝিলিক। তার থেকে একটু দূরে ইরফান দাঁড়িয়ে আছে। ইরফানকে ভীষণই ঝাপসা লাগে, তবুও মাইরা এক দেখাতেই চিনল এটা ইরফানই। সে সেই রাতে ইরফানকে প্রথম দেখেছিল, এভাবেই ঝাপসা। শীষ বাজাতে শুনেছিল, সেই দিন চিনতে পারেনি, তবে আজ চিনল। এই দেয়ালের পুরো অংশ জুড়েই 3টি পেইন্টিং। মাইরা বিস্ময় কাটিয়ে উঠতে পারে না। ইরফান মাইরাকে পাশের দেওয়ালের দিকে ঘুরিয়ে দেয়। মাইরা এই দেয়ালটিতেও বিস্ময় দৃষ্টি বোলায়। পরনে কালো শার্ট প্যান্ট, মাথায় কালো হেলমেট। লোকটি বাইকের ওপর বসে আছে, আর বাইকের সামনে মাইরা দাঁড়িয়ে আছে। মাইরার মনে আছে সে একদিন সকালের দিকে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় খেলছিল তার বান্ধবীদের সাথে। তখনই কালো পোশাক, কালো বাইক, কালো হেলমেট পরা এক লোকের বাইকের সাথে সে ধাক্কা খেয়েছিল, আর রেগে লোকটাকে কালো মামা, কালা মামা, কানা মামা বলেছিল। এটা তো সেই পিক, তার মানে এটা ইরফান ছিল। মাইরার অবাকের মাত্রা বাড়ছে তো বাড়ছেই। একই দেওয়ালে মাইরার প্রথম শাড়ি পিক পরা পিক, সে যেদিন ফাইজিনাকে প্রথম দেখতে এসেছিল, যেদিন ফাইজিনাকে দেখতে এসেছিল সেদিন তার শাশুড়ি মা তাকে শাড়ি পরিয়ে দিয়েছিল। এরপর ইরফান তাকে কোলে করে ঘরে এনে বলেছিল শাড়ি খুলতে। মাইরা পিকটির দিকে সূক্ষ্ম নজরে দৃষ্টি বোলায়। সে একদম দেয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলোমেলো শাড়ি, মাথাটা একদম নিচু, মুখ দেখা যায় না। পাশে আরেকটি পিক, একটি জনমানবহীন মাঠ, সামনে পুকুর। মাইরা শাড়ি পরে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, চুলগুলো কোমর ছুঁয়েছে। মাইরার মনে পড়ল সে তার এসএসসি এক্সাম শেষে গ্রামে টিনা বেগমের থেকে শাড়ি নিয়ে পড়েছিল। এটা সেই পিক। মাইরা দৃষ্টি ঘুরিয়ে দরজার সাথে দেয়ালে দৃষ্টি দিলে নিজের আরেকটি পিক দেখতে পায়। এটা দেখে মাইরা লজ্জা পায়। মাইরা দেয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাড়িটি বেশ খোলামেলাভাবে পরা। ইরফান সব এত নিখুঁতভাবে এঁকেছে। মাইরার এটা দেখে আরও অস্বস্তি লাগে, লজ্জারা ঘিরে ধরে। মাইরা কয়েকদিন আগে ইরফানের প্রতি ভুলভাল চিন্তা করে ইরফানের কাছে নিজেকে সমর্পণ করতে খোলামেলাভাবে শাড়ি জড়িয়েছিল। এটা সেই রাতের পিক। মাইরা ঘরটির প্রতিটি দেওয়ালে আবারও নজর বোলায়। তার মনে হলো সে ক্লাস 9 থেকে আজ পর্যন্ত তার কিছু স্মৃতি লাইভে দেখল, তবে সে সব ভিডিওতে নয়, বরং তার শিশুবেলার হাতের পেইন্ট করা পিক। মাইরা দৃষ্টি ফিরে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে তাকিয়ে আছে, তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। মাইরা বিস্ময় কাটিয়ে কথাই বলতে পারে না। ইরফান দু হাতের মাঝে মাইরার ছোট মুখটা আগলে নেয়, মৃদু স্বরে বলে, ইউ আর মাই বার্ড ফ্লাওয়ার। মাইরা শুধু তাকিয়েই থাকে ইরফানের দিকে। তার আর কত অবাক হওয়ার বাকি আছে। বিস্ময় কণ্ঠে বলে, আপনি ভার্সিটির লেকচারার, পেইন্টার, ফটোগ্রাফার, বিজনেসম্যান। একটু থেমে বলে, আপনার আর কোনো গুণ লুকানো আছে কি? মাইরার কথা শুনে ইরফান সূক্ষ্ম এসে বলে, মেবি। মাইরা আগের চেয়ে অবাক হয়ে বলে, কি? ইরফান মাইরার চুলগুলো দু হাতে কানের পিঠে গুজে দিয়ে বলে, আই ডোন্ট নো। মাইরা চোখ ছোট ছোট করে বলে, আপনি জানেন না মানে? ইরফান মাইরাকে ছেড়ে বলে, তুমি আমার গুণ জানতে চেয়েছো, বাট আই কান্ট সে মাই ওন কোয়ালিটিস। আমি নিজের গুণ দেখতে পাই না। মাইরা বলার মতো কিছু পেল না। খুব ভালোই বুঝলো ইরফান অদ্ভুত ক্যারেক্টারের মানুষ, আর সেই অদ্ভুতের মাঝে শুধু ভালো দিয়ে ভরা। মাইরা ইরফানকে খুব মনোযোগ দিয়ে দেখল। ইরফানের গায়ে সাদা শার্ট, পরনে সাদা গার্বাডিন প্যান্ট। ইরফানের গায়ের রংটাও বেশ ফর্সা। মাইরা দৃষ্টি উঠিয়ে ইরফানের বাদামি চোখের মণিতে দৃষ্টি রেখে মৃদু হেসে বিড়বিড় করে, শুভ্র পুরুষ। ইরফান শুনেছে মাইরার বলা শব্দ দুটি। মাইরার গালে বুড়ো আঙুল চালায়। দৃষ্টি মাইরার চোখে নিবদ্ধ রেখে মৃদু স্বরে বলে, শুভ্র পুরুষ, নাইস নেম, আই লাইক দিস নেম। মাইরা লজ্জা পেয়ে চোখ জোড়া নামিয়ে নেয়। মাইরার একটি
ভীষণ মায়ের একটি জিনিস ভীষণ অবাক লেগেছে, তার এতগুলো জীবন্ত পিক অথচ কোণে পিকে তার মুখ চোখ আঁকা নেই। যদিও প্রায় সব পিকেই মায়ের হয় মাথা নিচু, নয়তো মায়ের ব্যাক সাইড, তবুও একটু হলেও যেখানে মুখ বোঝা যাওয়ার কথা সেখানেও সে তার চোখে মুখের অস্তিত্ব পায়নি। মায়েরা বুঝেছে ইরফান ভীষণই নিখুঁতভাবে পেইন্ট করে, যার ফলে পিকের মানুষকে চিনতে তার মুখ দেখারও প্রয়োজন পড়েনি মায়েরার। একটু অসুবিধা হবে না কারো চিনতে, তবুও মায়েরার কৌতূহল হয়। মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা আপনি আমার চোখ মুখ পেইন্ট করেননি কেন? ইরফান মৃদু স্বরে বলে, প্রয়োজন পড়েনি তাই। একটু থেমে আবারও বলে, ওয়ান রিজনস ইজ দ্যাট ইউ আর এ স্টুপিড গার্ল, আই ডোন্ট লাইক ইউ। ইরফানের কথা শুনে মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়, এখনও বলছে তাকে পছন্দ করে না। কি ঘাড় তেরা লোক ভাবা যায়। বিরক্ত হয়ে দুহাত তুলে ইরফানের চাপদারি টেনে ধরে। ইরফান দ্রুত মায়েরার হাত দুটো ছাড়িয়ে নেয়, ধমকে বলে, স্টুপিড কি করছো? মায়েরা রেগে বলে, আপনি মিথ্যাবাদী। ইরফান মায়েরাকে দুহাতে তার জড়িয়ে নিয়ে বলে, আমার এইচএসসি এক্সাম শেষে আমি আমাদের একটি ফ্যামিলি ফটো পেইন্ট করেছিলাম। বাবা বকেছিল অনেক, সাথে পিকটি পুড়িয়ে দিয়েছিল, কজ চোখ মুখ সহ এঁকেছিলাম। দ্যাটস নট রাইট। বাট এরপর থেকে আমি পেইন্টিং থেকে দূরে ছিলাম। তোমাকে দেখার পর আবারও স্টার্ট করেছি। দ্যাটস ইট। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। সে ইরফানকে যত দেখছে অবাক হচ্ছে। প্রথম যখন তার বিয়ে হয় তখন ইরফানকে একটু ভালো ভেবেছিল, কিন্তু মানুষটার মাঝে যে এত সুন্দর সুন্দর গুণ লুকায়িত এটা সে কল্পনাই করেনি। মায়েরা অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে অনেক মেরেছেন। ইরফান মায়েরার কপালে চুমু এঁকে মায়েরার চোখের দিকে তাকিয়ে বলে, বাট আই হ্যাভ ফেল্ট মোর পেইন দ্যান ইউ। আমি তোমার চেয়ে বেশি ব্যথা পেয়েছি। একটু থেমে নরম গলায় বলে, বডি তোমার, হার্ট হই আমি। ইটস ভেরি ডিফিকাল্ট ক্যালকুলেশন। ইউ আর এ ম্যাজিশিয়ান টু মি। তুমি আমার কাছে একজন জাদুকরের মতো। মায়েরা ভীষণ আবেগী হয়ে পড়ে। ইরফান না বললেও তো সে বোঝে তার ব্যথা ইরফান ব্যথা পায়। মায়েরা নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয় নিজেকে। ছোট্ট থেকে এত বিতৃষ্ণা নিয়ে বড় হওয়া মেয়েটা তার কল্পনার চেয়েও বেশি ভালোবাসা পেয়ে গেছে তার ভালোবাসার মানুষের কাছে। আবেগে মায়েরা চোখ জোড়া ভিজে ওঠে। ইরফান মায়েরার মাথা তার বুকে চেপে মাথায় চুমু আঁকে। মায়েরা দুহাতে ইরফানকে জড়িয়ে ধরে। তার মনে পড়ে সে তার শ্যামামাকে কত অভিযোগ করেছে, কত আফসোস করেছে তার শ্যামামা কেন তাকে নিয়ে যায়নি, আল্লাহ কেন তাকে তার শ্যামামায়ের কাছে পাঠায়নি। অথচ আজ মনে হয় সে মরে গেলে তার শেষবেলার এত ভালোবাসা কে নিত। চোখের কোণ ঘেঁষে সুখ মিশ্রিত এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তবু ইরফানের পানে অভিমানী বাণী ছুড়ে দেয়, আমার খারাপ লোক, সব লুকিয়ে রেখেছেন, কিছু নিজে থেকে বলেননি। আজ এই ঘরে আমি নিজ থেকে না আসলে তো তাও জানতে পারতাম না। ইরফান মায়েরার কথাগুলো মন দিয়ে শুনল। মায়েরার গালে ঠোঁট ছুঁয়ে রেখে বিড়বিড়িয়ে বলে, লাভ ইজ নট ফর শো। ভালোবাসা দেখানোর জন্য নয়। মায়েরা চোখ বুজে মৃদু হাসল। ইরফানকে আরো শক্ত করে ধরল। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, চলে যাচ্ছি না। মায়েরা লজ্জা পায়, তবে ছাড়লো না ইরফানকে। ভালোই বুঝলো এই লোকটা সুযোগ পেলেই তাকে চালায়। গতকাল মায়ের সাথে দেখা করে ইনায় আবারও এই বাড়ি চলে এসেছে। সকাল সকাল নাস্তা করে বেডের উপর বসে আছে ইনায়া। ফাইজ ডিভানে বসে ল্যাপটপে কিছু করছে। ইনায়া অসহায় চোখে চেয়ে থাকে। যেদিন থেকে জেনেছে ইনায়া মা হবে, ফাইজ তার সাথে ঠিক করে কথা বলে না। সেই কখন থেকে ইনায়া ফাইজের দিকে তাকিয়ে আছে, ফাইজ একবারও তার দিকে তাকায়নি। ইনায়া বেড থেকে নেমে দাঁড়ায়। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফাইজের সামনে গিয়ে দাঁড়াবে, তখনই শাড়ির সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে ফাইজের ওপর। ল্যাপটপ ঠাস করে বন্ধ হয়ে যায়। ফাইজ দ্রুত ইনায়াকে আগলে নেয় দুহাতে। ইনায়া ভীষণ ভয় পেয়েছে। দুহাতে ফাইজের গলা শক্ত করে জড়িয়ে ধরে। ফাইজ চোখ বুঝলো, এত রাগ লাগছে তা যদি সেই মেয়েকে বোঝাতে পারত। রাগী দাঁতে দাঁত চেপে চিল্লিয়ে বলে, লিটল কুইন
তুমি তো নিজেই লিটল বাচ্চা, সেখানে তুমি আমার বাচ্চাকে পেটে নেওয়ার সাহস করলে কি করে? আনসার করো, নয়তো আজ থাপ্পড় তুমি খাবেই একটা। বলো। ইনায়া ঢোক গিলে ফাইজের কোল থেকে উঠতে নিলে ফাইজ ইনায়াকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে ধমকে বলে, যা বলেছি আনসার করো ফার্স্ট। ইনায়া ধমক খেয়ে কেঁপে ওঠে। তার ভাইয়ের মতোই এই লোকটা। ইনায়া হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। ফাইজের রাগে মাথা ফেটে যায়। এই মেয়ে তাকে একটিবার জানানোর প্রয়োজন মনে করেনি। তাদের বিয়েটাই হয়েছে মাত্র কমাস হলো, আর এই মেয়ে মা হয়ে বসে আছে, সে জানেই না। ফাইজ আবারও ধমকে বলে, আমি বাইরের মানুষ, আমাকে একবার বলবে না? কেন বলনি লিটল কুইন? প্রথম কথাটা ধমকের সুরে বলল, লাস্ট লাইনটা না চাইতেও নরম হয়ে যায়। ইনায়া মিনমিন করে বলে, আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, তাই বলে বিয়ের 2-3 মাসের মাথায়? ইনায়া আর চোখে ফাইজের দিকে চেয়ে বলে, আমি মা হতে চাই, আমার 3টা ফ্রেন্ড মা হয়েছে। ফাইজ শান্ত গলায় বলে, তুমি কি মা হওয়ার জন্য আমাকে বিয়ে করেছিলে? ইনায়া ছোট করে বলে ফাইজ বিস্ময় কণ্ঠে বলে, মানে আমার কোনো ইম্পর্টেন্টই দেখছি নেই তোমার কাছে, শুধু মা হতে বিয়ে করে নিলে? ইনায়া ফাইজের দিকে চেয়ে বলে, ইম্পর্টেন্ট আছে বলেই তো আপনার বাচ্চার মা হয়েছি। আপনার ইম্পর্টেন্ট না থাকলে শুধু বাচ্চার মা হতে চাইলে তো যে কারোরই বাচ্চার মা হয়ে যেতাম। ফাইজ হাসবে না রাখবে বুঝলো না। হতাশার নিঃশ্বাস ফেলে বলে, বুঝেছি লিটল কুইন, আমার ইম্পর্টেন্ট আছে, কিন্তু আমি তো টেনশনে আছি। আমার বাচ্চা হয়ে গেলে তুমি তো আমাকে আর ইম্পর্টেন্ট বোঝাতে এই একটা লাইনই বলবে সারাদিন, বাচ্চাকে নিয়ে বসে থাকবে মনে হচ্ছে। ইনায়ার চোখ ছোট ছোট করে বলে, আপনি আপনার বাচ্চার সাথে হিংসা করছেন? ফাইজ মৃদু হেসে বলে, অবশ্যই, তার মা ওভার পাকনি, আমাকে একটু বইয়ের সাথে শান্তিতে 6টা মাস থাকতে দিল না। মা বাচ্চার লেজ ধরে টেনেছে, বাচ্চাটাও সুরসুর করে তোমার পেটের ভিতর এসে পড়েছে, আর এদিকে আমার হলো যত কষ্ট। ইনায়া অদ্ভুতভাবে তাকায় ফাইজের দিকে। এই লোকটা তার ইরফান ভাই আর শুদ্ধ ভাইয়ের মিক্সড কপি। একবার ভয়ঙ্কর রাখবে তো আরেকবার কিসব আজগুবি কথা বলবে। ফাইজ ইনায়াকে জড়িয়ে ধরে বলে, বাচ্চাটা হয়ে গেলে আম্মুর কাছে ওকে রেখে আমরা হানিমুনে যাব, ওকে লিটল কুইন? ইনায়া শব্দ করে বলে, জীবনেও না, আমি আমার বাচ্চাকে রেখে কোথাও যাব না। ফাইজ ইনায়ের গালে ধরে নিজের দিকে ফেরায়, এরপর অসহায় কণ্ঠে বলে, কুইন বউ, তুমি তোমার ভাইয়ের মতো নিষ্ঠুর হয়েছ কেন? বাচ্চা না হতে আমাকে টাইম না দেওয়ার ফোন দিয়ে এঁটেছ। বাচ্চাটা পৃথিবীতে আসলে তো তুমি আমাকে চিনবেই না। বুক জ্বলে গেল আমার। ইনায়া হতাশার সুরে বলে, আপনি এমন ড্রামাবাজ কেন? ফাইজ ইনায়ের গালে চুমু খেয়ে বলে, আমাকে অনেক টাইম দিবে, আমাদের 100টা বাচ্চা হলেও আমার টাইম 16 আনা চাই, লিটল কুইন ছাড়া আমার চলে না। ইনায়া মুখ ফুলিয়ে বলে, আপনি আমার সাথে অনেক দিন ঠিক করে কথা বলেননি। ফাইজ ইনায়ের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, এরপর মৃদু স্বরে বলে, তুমি মা হওয়ার মতো বড় হয়ে যাওনি লিটল কুইন, তোমার আমাকে একবার জানানো উচিত ছিল, তোমাকে নিয়ে আমার টেনশন হয়। ইনায়া ফাইজের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, স্বামীরা বেশি বেশি ভালোবাসলে বউদের মা হতে কোনো প্রবলেম হয় না। ইনায়ার কথায় ফাইজ শব্দ করে হেসে ফেলল। ইনায়া একটু লজ্জা পায়। ফাইজ হাসি থামিয়ে বলে, আসো দেখি ভালোবাসি। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলার আগে ফাইজ ইনায়ার ঠোঁট জোড়া দখল করে নেয়। বেশ কিছুক্ষণ পর ইনায়াকে ছেড়ে দেয় ফাইজ। ইনায়া চোখ বুজে রেখেছে। ফাইজ ইনায়ের দিকে তাকিয়ে হাসলো, মৃদু স্বরে বলে, আরও ভালোবাসা লাগবে লিটল কুইন? ইনায়া চোখ বুজে রেখেই ফাইজকে ঠেলে মিনমিন করে বলে, আর লাগবে না। ফাইজ দুষ্টু হেসে বলে, কিন্তু আমার তো আরও ভালোবাসা দিতে ইচ্ছে করছে। ইনায়া কিছু বলল না। ফাইজ ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরে। তার লিটল কুইনের মাঝে আরেকটা লিটল কুইন নয়তো লিটল কিং আছে। ভীষণ ভালো লাগে, শান্তি শান্তি লাগে। তবে ইনায়ার জন্য ভয় পায়, তার লিটল কুইন তো ছোট। হাতের বাঁধন আর একটু শক্ত করে মৃদু স্বরে বলে, আর কখনো আমায় না জানিয়ে কিচ্ছু করবে না, ওকে? ইনায়া ছোট করে বলে,